তারিখ ফিরেই কিন্তু সবার আগে আমার সঙ্গে দেখা করবি। কিরে, মনে থাকবে তো? ফিরে এলাম ঠিক 20 তারিখেই। আরও কয়েকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকাল তো ট্রেনের টিকিট যে কোনো সময় চাইলেই পাওয়া যায় না। বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দোতলার মুখে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই। আমাকে দেখে তার মুখখানা যেন ছাই রঙের হয়ে গেল। সে কাঁদো কাঁদো স্বরে বলল, দাদা, তুই খবরটা শুনেছিস? কি খবর? তুই শঙ্করীদির খবর জানিস না? শঙ্করীর খবর? কেন, কি হয়েছে শঙ্করীর? কি হয়েছে? কিছু বলছিস না কেন? শঙ্করীদি মারা গেছে। কয়েক মুহূর্তের জন্য যেন আমার জ্ঞান চলে গিয়েছিল, মাথায় কিছু ঢুকলো না। তারপর আমি চিৎকার করে বললাম, মিথ্যে কথা, হতেই পারে না। এই তো সেদিন দেখা হলো শঙ্করীর সঙ্গে। আমি বিদায় নেওয়ার সময় সে আমার হাত জড়িয়ে ধরে বলল, তুই রাজস্থান থেকে কবে ফিরবি পার্থ? 20 তারিখ শনিবার সকালে। আর তুই? আমি গুয়াহাটি থেকে ফিরবো তার অনেক আগেই। তাহলে ওই 20 তারিখ ফিরে তুই আমার বাড়ি চলে আসিস, তোর বেড়াবার গল্প শুনবো, আর রাত্রিরে আমরা খাবো একসাথে। আচ্ছা, ঠিক আছে। তুই রাজস্থান ঘুরবি শুনে খুব লোভ হচ্ছে। অফিসের কাজ না থাকলে আমিও তোর সঙ্গে চলে যেতাম। আমারও তো ওদিককার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, না হলে দিল্লির বদলে ঘুরে আসতাম গুয়াহাটি। 20 তারিখ ফিরেই কিন্তু সবার আগে আমার সঙ্গে দেখা করবি। কিরে, মনে থাকবে তো? তার সাথে 20 তারিখে দেখা হবে কথা ছিল, কিন্তু সব কেমন যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। শঙ্করী সত্যিই নেই। ভাইয়ের কাছে শুনলাম গুয়াহাটিতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়েছিল। কোনো চিকিৎসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে। অন্য বন্ধু বান্ধবরা কেউই শঙ্করীর মৃতদেহ দেখেনি। খবর পাওয়া গিয়েছিল প্রায় একদিন পরে, কারণ টেলিফোনের লাইন পাওয়া যাচ্ছিল না। প্লেনে ফিরিয়ে আনার অনেক ঝামেলা, তাই শঙ্করীর মামা গুয়াহাটি চলে গিয়ে পোড়াবার ব্যবস্থা করেছিলেন। আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। তার সাথে আমার আর কখনো দেখা হবে না। আজ 20 তারিখ শনিবার। আজ সে আমাকে নেমন্তন্ন করে রেখেছিল। আজ তার বাড়িতে হয়তো সবচেয়ে খুশির দিন হতে পারত, কিন্তু তাসের ঘরের মতো সব স্বপ্ন চুরমার হয়ে গেল। শঙ্করীর মৃত্যুর পরেও তার চিঠি আসতে লাগলো। ও খুব চিঠি লিখতে ভালোবাসত। পোস্টকার্ডে ছোট ছোট চিঠি লিখত আমাকে। সেই সব চিঠি পৌঁছাতে লাগলো অনেক পরে। সেই সব চিঠি দেখলে বুকটা ধক করে ওঠে। আমার অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তারপর কেটে গেল 3 মাস। সময় তার গতিতে বয়ে চলল। আমি আবার একটা নেমন্তন্ন পেলাম মানুষের জঙ্গল ঘুরে দেখার। জঙ্গল আমার খুব প্রিয় জায়গা, ডাক পেলেই ছুটে যাই। আর মানস ফরেস্ট তো অতি বিখ্যাত। থাকার ব্যবস্থা জঙ্গলের মধ্যেই ডাক বাংলোতে। 3 দিন ধরে সেই জঙ্গলে প্রচুর ঘোরাঘুরি করার পর
একজন অসমীয়া বন্ধু আমাকে তার জিপ গাড়িতে করে পৌঁছে দিয়ে গেল গুয়াহাটির সার্কিট হাউসে। সেখানে আমার নামে একটা ঘর বুক করা আছে। কি একটা কারণে যেন অসমের সব সরকারি অফিসে স্ট্রাইক চলছে, তাই সার্কিট হাউসে খাবার পাওয়া যাবে না। অসমীয়া বন্ধুটি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে আমার জন্য। এরপর সে কিছুক্ষণ গল্প করার পর বিদায় নিল। রাত প্রায় 10:30। সারাদিন জিপ গাড়িতে চেপে এসেছি বলে ধুলোয় গা একেবারে চিটচিটে হয়ে গেছে। তাই আমি স্নান সেরে নিলাম ভালো করে, তারপর খেতে বসলাম। আজ আর ডাকলে বেয়ারাদেরও পাওয়া যাবে না। প্লেট, চামচ কিংবা এক গ্লাস জলও কেউ দেবে না, সবাই ছুটি নিয়েছে। সার্কিট হাউসে আর কোনো ঘরে কোনো লোক নেই। এত বড় সার্কিট হাউসটা একেবারে নিস্তব্ধ। আমি একা থাকতে ভালোবাসি। হাতে একটা বই খুলে নিয়ে একা একা খাওয়াটাও পছন্দ করি। যত ইচ্ছে সময় লাগুক, কেউ মাথা ঘামাবে না। একখানা লুচিতে আলুর দম ভরে সবেমাত্র মুখে দিয়েছি, জানালার কাছেই কিসের যেন একটা শব্দ হলো। মুখ তুলতেই মনে হলো কেউ যেন জানালার পাশ দিয়ে চট করে সরে গেল। আমি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, কে? কেউ কোনো উত্তর দিল না। যতদূর জানি আজ সার্কিট হাউসে কোনো লোক নেই। তাহলে কে দাঁড়িয়েছিল? কেউ থাকলেও লুকিয়ে পড়বে কেন? চোর টোর নাকি? দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখলাম, না, কেউ নেই। তাহলে আমারই ভুল হয়েছে। জানালার পর্দাটা উড়ছে, সেই জন্যেই ভুল হতে পারে। ফিরে এসে বইটা তুলে নিয়ে খাওয়া শুরু করতেই আবার ঠকাস করে জানালার একটা পাল্লা বন্ধ হয়ে গেল। এবার যেন স্পষ্ট দেখতে পেলাম জানালার পাশ দিয়ে সরে গেল একটা মুখ। আবার ধমকের সুরে চেঁচিয়ে বললাম, কে? কে ওখানে? কোনো উত্তর নেই। চোখে এত ভুল দেখছি। উঠে গিয়ে আবার দরজা খুলে দেখলাম কেউ কোথাও নেই। অন্য সব দরজায় তালা লাগানো। মাঝখানে লম্বা বারান্দা। চোর যদি হয়, সে জানালার কাছে দাঁড়িয়ে শব্দ করবে কেন? কেউ কি আমার সঙ্গে লুকোচুরি খেলছে? এই লুকোচুরি কথাটা মনে আসতেই মনে পড়ল শঙ্করীর কথা। হঠাৎ আমার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি ঘরের চেয়ারে গিয়ে বসলাম। তখনই মনে পড়ল আজকের দিনটাও শনিবার, আর এই মাসের 20 তারিখ। সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, শঙ্করী, শঙ্করী, তুই কি লুকিয়ে আছিস? আমার সামনে চলে আয়, আমাকে সব কথা বল। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। 3 মাস আগেকার এক 20 তারিখ শনিবারে শঙ্করীর সঙ্গে আমার খাওয়া দাওয়া করার কথা ছিল। আজও সেই রকম একটা দিন। শঙ্করী নেই।
আজ কি আমি একা একা খেতে পারি? খাবার সরিয়ে রেখে আমি বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিলাম। শঙ্করীর জন্য বুকটা হু হু করে উঠল। বাথরুমের জানালা দিয়ে বাইরে দেখা যায় অন্ধকার একেবারে ঘুটঘুটে। পাশেই বিশাল ব্রহ্মপুত্র নদী। জলের গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু নদীটা দেখা যাচ্ছে না। বাথরুম থেকে বেরিয়ে দেখি ঝড়ের মতন হাওয়ায় জানালার বড় বড় ভারী পর্দা উথাল পাথাল করছে। এই ঘরের সব দরজা জানালায় বড় বড় ভারী পর্দা, এমন পর্দা যার আড়ালে কোনো মানুষ লুকিয়ে থাকতে পারে। একেবারে ফাঁকা সার্কিট হাউস। চোর ডাকাত ঢুকে পড়া অসম্ভব নয়। আমার কাছে টাকা পয়সা প্রায় কিছুই নেই, কিন্তু চোর ডাকাতরা তো তা জানতে পারবে না। আমি সবকটা পর্দা সরিয়ে সরিয়ে দেখলাম। দরজায় লাগালাম খিল আর ছিটকানি। কাচের জানালাগুলোতে শক্ত গ্রিল লাগানো আছে, কেউ ঢুকতে পারবে না। বইটা পড়ার চেষ্টা করতেই ঝড়ের হাওয়ায় একটা জানালার পর্দা খুব উড়তে লাগলো। কাচের পাল্লা তো বন্ধ করেছিলাম, খুলে গেল কি করে? উঠে গিয়ে পরীক্ষা করে দেখলাম সিটকানিটা একটু আলগা মতন। হাওয়ার ধাক্কায় নিজে নিজেই খুলে গেছে। হাওয়া আসছে দারুণ জোরে। অন্য একটা জানালার পর্দা সরিয়ে দেখলাম তার দুটো পাল্লাই খোলা। এটা বোধহয় বন্ধ করিনি। এই প্রথম আমি ভয় পেলাম। একই দিকে দুটো জানালা, দুটোই নদীর দিকে, কিন্তু একটা জানালার পর্দা দমকা হাওয়ায় উড়ছিল, আর অন্য জানালার পর্দাটা একটুও নড়েনি। দুটো জানালাই তো খোলা, দুটো জানালা দিয়েই তো সমান হাওয়া আসার কথা। বাইরে কিছুই দেখা যায় না। এমন হতে পারে অন্য জানালার কাছেই কোনো বড় গাছ আছে, কিংবা দেয়াল টেয়াল কিছু একটা আছে, তাই হাওয়া বাধা পাচ্ছে। এইসব কথা ভেবে আমার বেশ ভয় করতে লাগলো। এখন আর বই পড়া যাবে না। দুটো জানালায় ভালো করে ছিটকানি এঁটে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। একটু পরেই মনে হলো জানালায় কেউ ঠক ঠক করছে। আমি মনে মনে বলতে লাগলাম, কেউ না, কেউ না, ওটা ঝড়ের শব্দ, বাতাসের ধাক্কা, তাছাড়া আর কিছুই নয়। হঠাৎ প্রচণ্ড একটা ধাক্কায় সেই প্রথম জানালাটার পাল্লা খুলে গেল হাট করে। ঝোড়ো বাতাস ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু করে দিল। ঝনঝন শব্দে পড়ে গেল দেয়ালের ছবিটা। আমি দারুণ ভয়ে চিৎকার করে উঠলাম, কে কে ওখানে? অন্য জানালাটায় একটুও শব্দ নেই, বাতাসের ঝাপটা নেই। তাহলে নিশ্চয় অলৌকিক কাণ্ড। শঙ্করী নেই, তবে কি তার প্রেতাত্মা দেখা করতে চায় আমার সঙ্গে? অর্থাৎ ভূত। এতকাল ভূতে বিশ্বাস করিনি, কিন্তু এখন ভয়ে কাঁপিয়ে দিচ্ছে সর্বাঙ্গ। সত্যি মনে হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে কেউ ঘুরে বেড়াচ্ছে। বেড সুইচটা টিপে আলো জ্বালাতেই অবশ্য দেখা গেল ঘর খালি, কেউ নেই। এলোমেলো বাতাস বইছে শুধু। ছবিটা পড়ে ভেঙে গিয়েছে।
এবার আমি ঠাস করে নিজের গালে চড় বসালাম। যদি শঙ্করী ভূত হয়ে এসেও থাকে তাতে আমার ভয় পাওয়ার কি আছে? শঙ্করী আমার পর তো কেউ নয়। সে কি আমার কোনো ক্ষতি করবে? কখনো না। ছেলে মানুষের মতন ভয় না পেয়ে আমার ধৈর্য ধরে দেখা উচিত। ভূত আছে না নেই তার প্রমাণও হয়ে যাবে। আর শঙ্করীর সাথে না বলা পুরানো কথাগুলোও বলা হয়ে যাবে। আমি এবার বিছানা ছেড়ে চেয়ারে বসলাম বইটা নিয়ে। জোরে বললাম, শঙ্করী, আমার সামনে এসো। তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। তোমার সাথে না বলা কথাগুলো যে আমাকে কষ্ট দিচ্ছে। ফিরে এসো শঙ্করী, ফিরে এসো। তারপর মাঝে মাঝে বই পড়া আর মাঝে মাঝে জানালার দিকে তাকানো। এইভাবেই কেটে গেল সারা রাত। কিন্তু কেউ এলো না, কেউ কিছু বললও না। হয়তো কেউ আসে না। শুধু প্রতিশ্রুতিগুলোই মনের মধ্যে আবছা হয়ে থেকে যায়। সারা রাতের অপেক্ষা সার হলো, কিন্তু শঙ্করী দেখা দিল না।